নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে এসআইআর এর ফর্মটি আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথম কথা, যারা ভোটার আছেন তাদের প্রত্যেকের জন্য এরকম ধরনের দুটি ফর্ম এক একজনের জন্য আসছে। প্রত্যেকটা ফর্মে একটি করে সাম্প্রতিক ফটো, আপনার যে সাম্প্রতিক ফটো সেটা লাগবে, অর্থাৎ এক একজনের জন্য দুটো ফটো লাগবে। এখানে একটা ফটো মারতে হবে এবং ঠিক এরকম একই ধরনের অন্য আরেকটা ফর্মে ঠিক একই জায়গায় এরকম আর একটা ফটো মারতে হবে। ফটো তুলবার সময় খেয়াল রাখতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ডটি যেন হালকা রঙের হয়। সাদা হতে হবে এমন কোনো কথা নেই, বা নীল হতে হবে এমন কোনো কথা নেই। ফটোর ব্যাকগ্রাউন্ডটি যেন হালকা রঙের হয় এবং ফটোতে তার মুখটি যেন স্পষ্টভাবে বোঝা যায় এবং কান থেকে গলা পর্যন্ত অর্থাৎ টোটাল মুখটা যেন খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায়, সেই ফটোটা এখানে একটা মারতে হবে এবং ঠিক একই রকমভাবে অন্য ফর্মে আরেকটি ফটো মারতে হবে। তাহলে সাইবার ক্যাফে গিয়ে বা যেখানে ইন্টারনেটে কাজ হয় সেখানে গিয়ে আপনার দুটো কাজ থাকলো। এক হচ্ছে ফটো তোলা 2 কপি করে এক একজনের, এবং আপনার যদি কোনো আত্মীয় বা আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই পেজটুকু প্রিন্ট করা বা জেরক্স করা। সেই পেজটা অনেকটা এরকম দেখতে হবে, যেখানে আপনার নাম বা আপনার আত্মীয় বলতে সেখানে যে কোনো আত্মীয় নয়, হতে পারে তিনি আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা অথবা দিদা অথবা দিদিমা। এই 6 জনের মধ্যে বা আপনাকে ধরে 7 জনের মধ্যে কোনো কারোর নাম যদি 2002-এর লিস্টে থেকে থাকে তাহলে সেই পেজটুকু আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে আমি উদাহরণস্বরূপ এমন একটা পেজকে প্রিন্ট আউট করেছি। এটা হলো, দেখুন, এটা 2002 সালের লিস্ট। ঠিক আছে, 2002 সালের একটা নির্বাচন তালিকা। তাহলে এরকম একটা পেজ প্রিন্ট করতে হবে এবং তার সঙ্গে 2 কপি করে ফটো আপনারা প্রিন্ট করবেন। আচ্ছা, বেশ, এবারে ফর্ম ফিল আপটা দেখাই। প্রথমে এমন একটা ফর্ম পাবেন, সেই ফর্মে উপরের দিকে দেখবেন আপনার নাম লেখা আছে এবং এখানে সাম্প্রতিককালের একটা ফটো যেখানে মারতে হবে তার পাশে আপনারই একটা ফটো আছে এবং তার পাশে একটি বারকোড আছে। এই ফর্মে 3টি বক্স আছে। এটা হলো, মনে করুন, 1 নম্বর বক্স, যেখানে 2025-এর সমস্ত ইনফরমেশান ফিল আপ করতে হবে। প্রথমে আছে, দেখুন, জন্ম তারিখ কী লেখা, তারিখ, তারপরে দাগ দিয়ে মাস, দাগ দিয়ে বছর। ঠিক এরকমভাবে আপনার যে জন্ম তারিখ আছে, যার যেরকম জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটুকু আপনাকে এখানে লিখতে হবে। লিখবেন সেটা ইংরেজিতে সংখ্যায় লিখবেন, ইংরেজি অক্ষরে লিখবেন। যেমন মনে করুন আমি কারোর ডেট অফ বার্থ বললাম যে 4, তারপরে 2, তারপরে 1980, এমন একজনের ডেট অফ বার্থ দিলাম। ঠিক এরকমভাবে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেরকমভাবে আপনারা এইভাবে ইংরেজিতে প্রথমে তারিখ লিখবেন, তারপর দাগ দিয়ে মাস, দাগ দিয়ে বছর। এখানে একটা বলার বিষয় যে আপনার ধরুন ভোটার আইডি কার্ডে, বর্তমান ভোটার আইডি কার্ডে আপনার জন্ম তারিখটি ভুল আছে, তাহলে কিন্তু সেটা ভুল লিখবেন না। যেটা আপনার সঠিক জন্ম তারিখ সেই তারিখটি লিখবেন এবং সেই সঠিক জন্ম তারিখের সাপোর্টিং একটা কোনো ডকুমেন্টস আপনি রেখে দেবেন। যেমন ধরুন এখানে আপনার 4/2/1980 আছে, এটা ধরুন সঠিকই জন্ম তারিখ এবং এর সাপোর্টিং একটা ডকুমেন্টস আপনি রাখবেন। সেটা হতে পারে আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য কার্ড, যেখানে আপনার সঠিক জন্ম তারিখটি আছে। যাই হোক, এখানে আপনার সঠিক জন্ম তারিখটি লিখলেন। এরপরে আছে আধার নাম্বার। আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটি আপনি এখানে লিখবেন, সংখ্যায় লিখবেন, ইংরেজিতে সংখ্যায় লিখবেন।
মনে করুন এখানে 1 2 3 4 5 6 7 8 1 2 3 5 এমনভাবে আমি আধার নাম্বারটা লিখলাম। সেরকমভাবে আপনাদের যে আধার নাম্বার সেটা আপনারা এরকমভাবে লিখবেন। এরপর আছে মোবাইল নাম্বার। আপনাদের যার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি লিখবেন। সেই মোবাইল নাম্বারটি যেন অবশ্যই চালু থাকে। ভবিষ্যতে কোনো দরকারে ইলেকশন কমিশন যেন আপনাকে এই ফোন নাম্বারে ফোন করলে যেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই নাম্বারটি যেন চালু থাকে। এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে একই নাম্বার কি অনেক ফর্মে দেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। কোনো একটি পরিবারের ধরুন একটাই ফোন নাম্বার আছে, তো সেই পরিবারে ধরুন 4 জন ভোটার আছে, তো 4 জন ভোটারই কিন্তু ওই নাম্বারটি দিতে পারবে তাদের নিজস্ব ফর্মে। একই ফোন নাম্বার একাধিক ফর্মে ইউজ করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখবেন ফোন নাম্বারটি যেন চালু থাকে, মানে বন্ধ না হয়ে যায়, তার সাথে যেন যোগাযোগ করতে পারা যায় ওই ফর্মে। এরপরে আছে পিতার বা অভিভাবকের নাম। যে ফর্মটি ফিল আপ করছে তার যিনি বাবা বা অভিভাবক, ধরুন বাবাই ধরুন পিতা, তার বাবার নামটি তিনি এখানে লিখবেন। তিনি বাংলা ভাষায়ও লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন বা বাংলা এবং ইংরেজি উভয়েই লিখতে পারেন। ধরুন প্রথমে আমি দিলাম অমল পাল, অমল পাল। ইংরেজিতেও লিখতে পারে AMALPAL, এমনভাবে লিখতে পারে। ঠিক আছে, তার নামটা একদম স্পষ্টভাবে তিনি লিখবেন এখানে। এরপরে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। আচ্ছা, এখানে একটা বলার বিষয় আছে যে কোনো ব্যক্তির যদি বাবা মারা গিয়ে থাকেন তার বাবার নামটা লিখবেন এবং তার পাশে মৃত বা লেট এই কথাটি লিখে দেবেন, মৃত বা লেট, যে বাবা মারা গিয়েছেন। ঠিক আছে, এরপরে আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ যে বাবার নামটি লিখলো সেই বাবার যে বর্তমান ভোটার আইডি কার্ড, সেই বর্তমান ভোটার আইডি কার্ডের নাম্বারটাই হলো এপিক নাম্বার। সাধারণত এপিক নাম্বার LLQ বা YDY এমন দিয়েই হয়। তো আপনারা দেখবেন যিনি বাবা আছেন তার যে বর্তমান যে ভোটার আইডি কার্ডটা আছে সেই কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটি আপনারা এখানে লিখবেন। এখানে আপনার বাবা যদি মৃত হন তাহলে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আর লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি যদি তার বাবা যদি মৃত হন তাহলে তার ভোটার আইডি কার্ডের নাম্বার লেখার দরকার নেই। তার বাবা যদি জীবিত থাকেন তাহলে তার নামটা লেখবার পর নিচে বর্তমান যে ভোটার আইডি কার্ডটা আছে, বর্তমান ভোটার আইডি কার্ডের নাম্বার, সেই বর্তমান ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এরপরে আছে মায়ের নাম। যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছেন তার মায়ের নামটা এখানে তিনি লিখলেন। একই রকমভাবে ইংরেজিতে লিখতে পারেন। তিনি যদি মারা গিয়ে থাকেন ব্র্যাকেটে লিখে দেবেন মৃত। এরপর আছে মায়ের এপিক নাম্বার। তাহলে মা যদি জীবিত থাকেন তার বর্তমানে যে ভোটার আইডি কার্ডটা আছে সেই বর্তমান ভোটার আইডি কার্ডের নাম্বারটা তিনি এখানে লিখবেন। আর যদি মারা গিয়ে থাকেন তো লেখার দরকার নেই। এরপরে আছে স্বামী বা স্ত্রীর নাম। যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছেন তিনি যদি বিবাহিত হন এবং বিবাহিত পুরুষ হন তাহলে তিনি তার স্ত্রীর নাম লিখবেন, বা যে ব্যক্তি ফর্ম ফিল আপ করছেন তিনি যদি বিবাহিত মহিলা হন তিনি তার বর্তমান যিনি স্বামী আছেন সেই স্বামীর নাম লিখবেন। আর স্বামী বা স্ত্রী যদি মারা গিয়ে থাকে একই রকম অন্যদের মতো, যদি মারা গিয়ে থাকে নামটা লিখবার পর সেখানে ব্র্যাকেটে মৃত কথাটা লিখে দেবেন। এরপরে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। তাহলে স্বামী যদি জীবিত থাকেন তার বর্তমানে যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। স্বামী বা স্ত্রী যদি মারা গিয়ে থাকেন তাহলে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবার দরকার নেই। তাহলে এই যে বক্স, এই যে 1 নম্বর বক্স, এই 1 নম্বর বক্স সমস্ত ভোটার যারা 2025-এ কোনো জায়গায় নাম আছে কোনো ভোট কেন্দ্রে, তারা সমস্ত ভোটারই কিন্তু এই বক্সটি ফিল আপ করতে পারছেন। তাহলে এটা কিন্তু সবারই ফিল আপ করতে হবে। এরপরে আসি 2 নম্বর বক্স, 2 নম্বর বক্স এবং 3 নম্বর বক্সের কথায়। 2 নম্বর বক্সটা কারা ফিল আপ করবেন?
যে সমস্ত ব্যক্তির নাম সরাসরি 2002 সালের ভোটার লিস্টে আছে সেই সমস্ত ব্যক্তিরা এই বক্সটি ফিল আপ করবেন। অর্থাৎ সহজ ভাষায় যে সমস্ত ব্যক্তির 2002-এর লিস্টে নাম আছে, সরাসরি নাম ছিল, তারা এটা ফিল আপ করছেন এবং এটা ফিল আপ করছেন। এটা 1 নম্বর কেস হতে পারে। 2 নম্বর কেস, যাদের যে সমস্ত ব্যক্তির নাম সরাসরি 2002-এর লিস্টে নেই কিন্তু তাদের আত্মীয় মানে আগেই বলেছিলাম যে বাবা মা, ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা, এই 6 জনের মধ্যে কারোর নাম 2002-এর লিস্টে আছে, তারা এটা ফিল আপ করবেন এবং এটা ফিল আপ করবেন। তাদের কিন্তু এটা আর ফিল আপ করবার দরকার নেই। তাহলে আমি আবার প্রথম কেসে চলে আসি। যে আমি এমন ব্যক্তির উদাহরণ দিচ্ছি, ধরুন তার নাম সরাসরি 2002-এর লিস্টে ছিল, তাহলে তিনি এটা ফিল আপ করছেন এবং এটা ফিল আপ করছেন। এবারে এখানে তিনি কোথায় কী ফিল আপ করবেন একটু ভালো করে দেখে নেবেন। এখানে একটা জিনিস অনেকেরই ভুল যাচ্ছে, যে সম্পর্ক লিখবার সময় এখানে সম্পর্ক কী লিখবে, এখানে সম্পর্ক কী লিখবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে লেখার সময় একবার কথা বলি সহজ ভাষায় বলতে, যে এই ব্যক্তি যিনি ফর্ম ফিল আপটা করছেন, অর্থাৎ যার ফর্ম, তিনি কার সঙ্গে 2002 সালের কার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন। তাহলে এই বক্সটা কারা ফিল আপ করছেন, যার নাম সরাসরি 2002-এর লিস্টে আছে, তিনি নিজেই 2002 সালে নিজের সঙ্গেই লিঙ্ক করাচ্ছেন, নিজের সঙ্গেই ম্যাপিং করাচ্ছেন। তাহলে এখানে সম্পর্কে লিখতে হবে নিজস্ব। এখানে সম্পর্কে লিখতে হবে নিজস্ব। কেন? কারণ এই ব্যক্তির নাম সরাসরি 2002 লিস্টে ছিল, ইনি নিজের সঙ্গেই লিঙ্ক করাচ্ছেন, তাহলে এখানে সম্পর্কে লিখতে হবে নিজস্ব। তাহলে এখানে কি লিখবেন, মনে করুন এরকম 2002-এর যে লিস্টটা আমি বার করেছি, হ্যাঁ, মনে করুন এখানে নামটা ধরুন যে দুলাল পাল। ঠিক আছে, এই ব্যক্তির নাম দুলাল পাল, এখানে অমল পাল লিখেছিলাম, এটা মনে করুন দুলাল পাল। তাহলে দুলাল পালের নাম সরাসরি 2002 লিস্টে ছিল। ঠিক আছে, তাহলে এখানে নির্বাচকের নাম এখানে লিখবে দুলাল পাল। ঠিক আছে, অর্থাৎ তার নাম সরাসরি 2002 লিস্টে ছিল দুলাল পাল, সেই জন্য তিনি এখানে নির্বাচকের নাম লিখছেন দুলাল পাল। এখানে একটা বক্তব্য, ধরুন দুলাল পালের নাম 2002-এর লিস্টে ভুল ছিল, বানান ভুল ছিল, মনে করুন দুলাল পাল না থেকে দুলাল চন্দ্র পাল ছিল। এখানে যা থাকবে 2002-এর লিস্টে যদি ভুল থেকে থাকে, তাহলে এখানে কিন্তু সেই ব্যক্তি সেই ভুলটাই লিখবে, সেই কিন্তু নিজের থেকে সঠিক করে লিখবে না। তার নামটা 2002-তে ঠিক যেমন ছিল, যদি ভুল থেকে থাকে এখানে কিন্তু সেই ভুলটাই লিখবেন। ঠিক আছে, কারণ ব্যাপারটা বুঝতে হবে যে সেই সময়কার সাথে লিঙ্ক করাচ্ছেন। এখানে একরকম বানান ছিল, আপনি এখানে আর একরকম বানান করে দিলেন, তাহলে কিন্তু এর সাথে এর ম্যাপিং হবে না। 2002-তে যদি নাম ভুল থেকে থাকে, তাহলে সেই এখানে ঠিক সেই ভুলটাই লিখতে হবে। ক্লিয়ার? এরপরে আসছে এপিক নাম্বার। এই এপিক নাম্বার, এই দুটো বক্সে যা লিখতে হবে সব কিন্তু 2002-এর ইনফরমেশান। এখানে এপিক নাম্বার বলতে বর্তমানে এই দুলাল পালের যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের নাম্বার কিন্তু নয়। 2002 সালে তার যে নাম্বারটা ছিল ভোটার আইডি কার্ডের, যে এপিক নাম্বারটা ছিল, সেই এপিক নাম্বারটাই লিখতে হবে। ধরুন এই দুলাল পালের এপিক নাম্বার কীভাবে পাবো, এই নামের সোজাসুজি একদম ডান পাশে গিয়ে একটা নাম্বার আছে, দেখুন আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এই যে নাম্বারটা, এই নাম্বারটাই হলো এপিক নাম্বার, এই নাম্বারটাই আমি এখানে লিখব। ধরুন WB14, ঠিক এরকমভাবে ঠিক যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা লিখব। কারো কারো ক্ষেত্রে এই সোজাসুজি ডান পাশে এখানে কোনো নাম্বার নাও থাকতে পারে, কোনো কিছু না থাকলে সে লিখবে N.A, অর্থাৎ নট অ্যাভেলেবেল, বা সে এই বক্সটা ফাঁকা রেখে দেবে। অর্থাৎ কারো যদি 2002 সালে ধরুন এই একটা উদাহরণ আছে, এখানে ধরুন এনার নাম্বার নেই, তাহলে তিনি কিন্তু এই বক্সটা ফিল আপ করবেন না। ক্লিয়ার? এরপরে আসছি আত্মীয়ের নাম। বলতে
তার যে নামটা ছিল, এই নামের পাশে যে নামটা ছিল সেই নামটা তিনি লিখবেন। অর্থাৎ এখানে দুলাল পালের পাশে কার নাম লেখা? কালীপদ পাল। তাহলে এখানে আত্মীয়ের নাম তিনি লিখবেন কালীপদ পাল। ঠিক আছে। তো অনেকে এটা দাদুর নাম এমনভাবে বলছে, আমি দাদুর নামে বলবো না। অনেকের ক্ষেত্রে আলাদা আলাদা নাম থাকতে পারে, কেউ স্বামীর নাম লিখেছিলেন, কেউ বা পিতার নাম লিখেছিলেন, বা বিভিন্ন ধরনের নামই থাকতে পারে। তো সেখানে ঠিক এই নামের পাশে যে নামটা থাকবে তিনি হলেন এনার আত্মীয়। তাহলে এখানে আত্মীয়ের নাম হিসেবে মেয়ের নামের পাশে যে নামটা থাকবে, প্রধান নামের পাশে যে নামটা থাকবে, সেটা হবে আত্মীয়ের নাম। এরপরে সম্পর্ক তো আগেই বললাম যে এই ব্যক্তি নিজের সঙ্গেই নিজের লিঙ্ক করাচ্ছেন, তাহলে সম্পর্কে কী লিখতে হবে? নিজস্ব। এখানে অনেকেরই ব্যাপারটা ভুল হয়ে যাচ্ছে যে ইনি এনার কী হন বা ইনি এনার কী হন, এই সম্পর্ক লিখছেন। কিন্তু এটা কিন্তু আমাদের ট্রেনিংয়ে পরিষ্কার বলা হয়েছে যে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। তিনি কার সাথে লিঙ্ক করাচ্ছেন এটাই তার কাজে লাগবে। তিনি নিজের সাথেই নিজের লিঙ্ক করাচ্ছেন, নিজের সঙ্গেই নিজের লিঙ্ক করাচ্ছেন, তাহলে এখানে সম্পর্কে লিখতে হবে নিজস্ব। এরপরে আসছে জেলা। জেলায় কি লিখতে হবে? জেলায় এই ব্যক্তি 2002 সালে যে লিস্টে নাম আছে সেই জায়গাটা, সেই বিধানসভা, এখানে ধরুন আমি স্বরূপনগর বিধানসভা, এই বিধানসভা যে জেলার অন্তর্গত ছিল সেই জেলার নাম লিখতে হবে। এখানে আমার স্বরূপনগর। তাহলে জেলায় কি লিখতে হবে? সেই সময়ে যে 2002-তে তিনি যেখানে বাস করতেন, ধরুন স্বরূপনগর বিধানসভায় বাস করতেন, সেই স্বরূপনগর বিধানসভাটা যে জেলার অন্তর্গত ছিল সেই জেলার নাম লিখতে হবে। এখানে আমার স্বরূপনগর বিধানসভা ধরুন উত্তর 24 পরগনার অন্তর্গত, তাহলে এখানে লিখব আমি উত্তর 24 পরগনা। এরপরে আছে রাজ্যের নাম। রাজ্য লিখব পশ্চিমবঙ্গ। কেউ যদি অন্য রাজ্যে বাস করতেন সেই সময়, তাহলে সেই রাজ্যের নামও লেখা যাবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ এই দুলাল পালের নাম বিধানসভা ক্ষেত্রে কোন বিধানসভা ছিল? এখানে ছিল স্বরূপনগর বিধানসভা, এই স্বরূপনগর। তাহলে স্বরূপনগর বিধানসভা, তাহলে বিধানসভার নাম হবে কি? স্বরূপনগর। তাহলে এখানে আমি লিখব কি? স্বরূপনগর। এরপরে আসছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। দেখবেন 2002 সালে যে পেজটা বার করেছেন যেখানে বিধানসভা ক্ষেত্রের নামটা লেখা ছিল তার আগে একটা নাম্বার আছে। এখানে আমার ক্ষেত্রে দেখুন 93 অর্থাৎ 93, তাহলে এখানে আমি লিখব 93। এখানে ইংরেজিতে লিখবেন বা বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে অংশ নম্বর, অর্থাৎ ওই বিধানসভাটা 2002 সালে যে অংশে ছিল, এখানে আছে 79, তো এখানে আমি লিখব 79, 79। এরপরে আছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ এই ব্যক্তির নাম দুলাল পাল, এই ব্যক্তির নাম কত নাম্বার সিরিয়ালে ছিল। তাহলে এই 2002 সালের লিস্টে চলে আসুন, দেখবেন এই দুলাল পালের নামটা কত নম্বর সিরিয়ালে ছিল। আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, 146 নম্বর সিরিয়ালে ছিল। দেখবেন এখানে পরপর সিরিয়াল নাম্বার আছে, 146 নম্বর সিরিয়ালে ছিল। তাহলে আমি এখানে ক্রমিক সংখ্যায় লিখব 146, 146। এখানে যা ইনফরমেশন হবে সব 2002 সালে যেটা ছিল, সব 2002 সালে যেটা ছিল সেই ইনফরমেশানটাই হবে। তো এই প্রথম ক্ষেত্রে আমি কি দেখালাম, যে যার নাম সরাসরি 2002-এর লিস্টে ছিল। এরপরে আসি সেকেন্ড কেসে, যে যার নাম সরাসরি 2002-এর লিস্টে ছিল না, কিন্তু তার নিজের আত্মীয়, বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদিমা, তার নাম 2002-এর লিস্টে ছিল। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তিনি কিন্তু এটা আর ফিল আপ করবেন না, তিনি ফিল আপ করবেন এটা, তার ডিটেলস এটা ফিল আপ করলেন। তারপরে তিনি এখানে ধরুন কেউ বাবার সাথে লিঙ্ক করাতে চায়, অর্থাৎ তিনি তার বাবার নাম 2002-এর লিস্টে ছিল, তিনি তার বাবার সঙ্গে লিঙ্ক করাতে চান,
তাহলে সম্পর্কে লিখতে হবে বাবা। ধরুন কোনো ব্যক্তি তিনি তার মায়ের সঙ্গে লিঙ্ক করাতে চান, তাহলে সম্পর্কে লিখতে হবে মা। আগে সম্পর্কটা লিখে নেবেন, তাহলে অসুবিধার কিছু কারণ নেই। কোনো ব্যক্তি যদি মায়ের সাথে লিঙ্ক করাতে চান তাহলে লিখতে হবে মা। কোনো ব্যক্তি তার ঠাকুরদার সাথে লিঙ্ক করাতে চান তাহলে সম্পর্কে লিখতে হবে ঠাকুরদা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদিমা, এই অপশানগুলো এখানে হতে পারে। তিনি কার সাথে লিঙ্ক করাতে চান? আচ্ছা, ধরুন কেউ তার মায়ের সাথে লিঙ্ক করাতে চান, তাহলে সম্পর্কে কি লিখে দেব? মা। এরপরে এই ব্যক্তির মায়ের নামটা যেখানে 2002 লিস্টে ছিল ঠিক এমন একটা লিস্ট থাকবে। ধরুন মায়ের নাম এই সন্ধ্যা দাস, ঠিক আছে, তাহলে মায়ের নাম সন্ধ্যা দাস, তাহলে এখানে নামে লিখবেন কি? সন্ধ্যা দাস। নামে লিখবেন সন্ধ্যা দাস। এরপরে ঠিক একই রকমভাবে এখানে যেরকম ফিল আপ করেছিলাম ঠিক সেরকমটাই এখানে ফিল আপ করতে হবে। এপিক নাম্বার এই সন্ধ্যা দাসের সোজাসুজি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ফিল আপ করে দেব। এখন সন্ধ্যা দাস বর্তমানে জীবিত আছেন কি না সেটা কিন্তু এখানে দেখার দরকার নেই। ঠিক এক্স্যাক্ট 2002-তে যেটা ছিল সেটাই লিখতে হবে। সন্ধ্যা দাস যদি মারা যান তাহলে এখানে কিন্তু মৃত এমন লেখার কোনো দরকার নেই। 2002-তে যেটা ছিল ঠিক সেটাই লিখতে হবে। যাই হোক, এপিক নাম্বার তাহলে সন্ধ্যা দাসের সোজাসুজি যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমি এখানে লিখব। যদি কারোর নাম্বার না থাকে তাহলে সে এখানে লিখবে না। এরপরে আত্মীয়ের নাম ঠিক আগের মতোই সন্ধ্যা দাসের পাশে যে নামটা লেখা আছে নিতাই দাস, তাহলে এখানে আত্মীয়ের নাম লিখব নিতাই দাস। সম্পর্ক তো আগেই লেখা হয়ে গেছে, অর্থাৎ নিতাই দাস সন্ধ্যা দাসের কী হন এটা কিন্তু নয়। বারবার বলছি, নিতাই দাস সন্ধ্যা দাসের কী হন এটা কিন্তু নয়। এই ব্যক্তি কার সাথে লিঙ্ক করাচ্ছেন? এই ব্যক্তি কার সাথে লিঙ্ক করাচ্ছেন? ইনি এনার মায়ের নাম 2002 লিস্টে ছিল, ইনি এনার মায়ের সাথে লিঙ্ক করাচ্ছেন, তাহলে সম্পর্কে কী লিখতে হবে? মা। এরপর জেলা এই 2002-তে তার মা যে জেলায় বাস করতেন, যেখানকার ভোটার লিস্ট, যে জেলার ভোটার লিস্ট সেই জেলা লিখতে হবে এখানে। এরপরে রাজ্য, যে রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেই রাজ্যের নাম। বিধানসভা ঠিক একই রকম, এই যে বিধানসভার নাম লেখা থাকবে এখানে, সেই বিধানসভার নাম লিখবো এখানে। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে, এই বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে লিখতে হবে। ঠিক আছে, বিধানসভার নামের আগে যে নাম্বারটা ছিল সেটাই বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে। এরপরে আছে অংশ নাম্বার, 2002 লিস্টে যে অংশ নাম্বার ছিল সেই অংশ নাম্বারটি এখানে লিখতে হবে। তারপরে আছে ক্রমিক সংখ্যা, তার নামটা যত নম্বর সিরিয়ালে ছিল, এখানে সন্ধ্যা দাসের নাম মনে করুন 140 সিরিয়ালে ছিল, তাহলে সে নিয়ে এখানে লিখে দেবেন 140। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফর্ম ফিল আপ। তো এখানে ইনি এনার মায়ের সাথে লিঙ্ক করাচ্ছেন, তাহলে এই বক্সটা পূরণ করতে হবে। এনার ক্ষেত্রে কিন্তু এই বক্সটা তখন আর পূরণ করা লাগবে না। তাহলে 2 নম্বর কেস গেল। এবার আসি 3 নম্বরে, যে যার আত্মীয়র নাম 2002 লিস্টে নেই, তাহলে তিনি এই দুটো বক্স ফিল আপ করবেন না। তিনি শুধু ফিল আপ করবেন এই বক্সটি। এই দুটো বক্স তার ফিল আপ করা লাগবে না। তাহলে তার ক্ষেত্রে স্টেপটা কি? তার ক্ষেত্রে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ইলেকশন কমিশন থেকে ফোন করবে বা কোনো মারফত তাকে সংবাদ দেওয়া হবে এবং তার হিয়ারিং হবে। এরপরে আসি নিচে নির্বাচক, দেখুন লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। যিনি এই ফর্মটি ফিল আপ করছেন তিনি নিজেই যদি ফিল আপ করেন বা তিনি তার নিজের সইটা করবেন, যে ব্যক্তি থাকবে তিনি তার নিজের সইটা করলেন। তিনি যদি বাড়িতে না থাকেন তার পরিবারের অন্য কেউও এখানে সই করতে পারেন, কিন্তু সই করবার পর ব্র্যাকেটে তার সাথে সম্পর্ক লিখে দিতে হবে। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, মনে করুন এটা একজন বিবাহিত পুরুষের ফর্ম, যিনি বাইরে থাকেন, কিন্তু ফর্মটি ফিল আপ করছেন তার স্ত্রী
তাহলে স্ত্রী এখানে সই করবেন, সই করে ব্র্যাকেটে লিখে দিতে হবে স্ত্রী, অর্থাৎ যার ফর্ম তার সাথে এনার সম্পর্ক, ঠিক আছে। তিনি বাড়িতে যেহেতু নেই, তাহলে তার ফর্মটা তার স্ত্রী ফিল আপ করছেন এবং সইয়ের ক্ষেত্রে সই করছেন তিনি স্ত্রী নিজে, কিন্তু ব্র্যাকেটে স্ত্রী কথাটা লিখে দিতে হবে, যেহেতু যিনি সই করছেন ইনি যার ফর্ম তার স্ত্রী হন। কেউ যদি সই করতে না পারে তাহলে তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুল, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ এখানে দেবে। দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে তার নামটা ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। এখানে সই কোনো ব্যক্তি যদি নিজে সই না করেন, তার বাড়ির তার পরিবারের যে কোনো সাবালক সদস্য, অর্থাৎ যার বয়স 18 বছর বা তার বেশি, যে কোনো সাবালক সদস্য কিন্তু সইটা করতে পারে। বারবার বলছি, তাকেই সই করতে হবে এমন কোনো মানে নেই, তবে চেষ্টা করবেন যার ফর্ম তিনি নিজে সই করার, কিন্তু তিনি বাড়িতে উপস্থিত না থাকলে বা তিনি সই করতে না পারলে তার হয়ে তার বাড়ির তার পরিবারের যে কোনো সাবালক সদস্য যার বয়স 18 বছরের বেশি তিনি সইটা করতে পারেন। ব্র্যাকেটে সম্পর্কটা লিখে দিতে হবে। তিনি যদি এনার ছেলে হন তাহলে তার সইটা করবেন, ব্র্যাকেটে লিখে দিতে হবে পুত্র। এই হচ্ছে ব্যাপার। আর কি কি ডকুমেন্টস লাগবে, এটা অনেকেরই জিজ্ঞাসা, কি কি ডকুমেন্টস লাগবে। আপনার বিএলও কোনো ডকুমেন্টসই নেবে না। তিনি কি করবেন, আপনি যে ফর্ম ফিল আপগুলো করেছেন, ধরুন আধার নাম্বার লিখেছেন, তাহলে আপনাকে বিএলও সাহেবকে আপনার আধার কার্ডটি দেখাতে হবে, আপনার যে অরিজিনাল আধার কার্ড সেটা দেখাতে হবে বা ফটো দেখালে হবে যে আপনি জিনিসটা সঠিক লিখেছেন। বা ধরুন বিবাহিত মহিলার ক্ষেত্রে তিনি তার বাবার সঙ্গে লিঙ্ক করাতে চান, তাহলে এখানে তার বাবার নাম থাকবে এবং এই ব্যক্তির বাবা, তার সপক্ষে তাকে একটা প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ হিসেবে যেখানে বাবা হিসেবে তার নামটি উল্লেখ আছে সেটা হলেই চলবে। যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার বার্থ সার্টিফিকেট, যেখানে বাবা হিসেবে তার নামটি উল্লেখ আছে। পরিষ্কার বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো ডকুমেন্টস কিছুই লাগবে না, কোনো কিছু জেরক্স করবার দরকার নেই, ঠিক আছে? কোনো কিছু জেরক্স করবার দরকার নেই। আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করছেন সেই ডিটেলস, তার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো সেইগুলো লাগবে। আচ্ছা, সব ঠিকঠাকভাবে হলে, ভেরিফাই কমপ্লিট হলে বিএলও এখানে স্বাক্ষর করে দেবেন। আর এই রকম সেম পেজ তো প্রত্যেকে দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে, এই একই লেখা দুটো ফর্মে লিখতে হবে। একটি ফর্ম আপনাদের কাছে থাকবে এবং একটি ফর্ম বিএলও সাহেব নিয়ে যাবেন। আশা করছি আপনাদের সমস্ত যে কোয়ারিজগুলো আছে বা জিজ্ঞাসা বিষয় আছে সেগুলো আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। তো ধন্যবাদ। নিজের ফর্ম লেখার চেষ্টা করুন এবং সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। কোনো হোয়াইটনার বা কাটাকুটি করবেন না, যতটা সম্ভব সঠিক লেখবার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।